তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র তাতে দাঁত খিচিয়ে আঙুল নেড়ে নেড়ে বলল কথাটা। তাহমি মুচকি হেসে রুদ্রর আঙুল চেপে ধরে ভুরু উঁচিয়ে বলল, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশ সম বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহমি ওর পেটে কনুই দিয়ে একটা জোরে সরে গুঁতা মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাটে বাটি ধরিয়ে দিব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরও রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে সিধে করে দিব। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতেই যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকল। তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রর এমন আচরণে। তাহমি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকেই। কি হয়েছে রুদ্র, এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? শোনোই না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়ে কল দিচ্ছি। রুদ্রের কথা শেষ হওয়ার আগেই তাহমি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধুমধাম খুশি মারতে শুরু করেছে। রুদ্র তাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনয়না তো কিচ্ছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্রর বড় ভাইয়ের শালিকা, আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। রুদ্র, এই মেয়ে কে? এই মেয়ে তুমি আমাকে অসভ্যের মতো মারছো কেন? সুনয়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহমির রোগা পাতলা গড়নের। সুনয়না এর মধ্যেই নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহমিকে ধরে ঠেলে সরিয়ে ফেলল। ফলশ্রুতিতে তাহমি রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনয়নাকে শেভ করার জন্য এক হাতে কাঁধে হাত রেখে তাহমির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাহমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এত টক্সিক মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করব, আমাদের দুই পরিবারের ইচ্ছে এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমাকে বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকেই শুনল তাহমি। ইচ্ছে করেই বসে আছে। সুনয়নার দিকে একবার তাকালো তাহমি, পরক্ষণেই উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রাচুলেশন সোনায়না, এই আনরোম্যান্টিক বলদ মার্কার ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাহমি, রুদ্র একটু ধমকে বলল। সুনয়না দুজনের কথার মধ্যে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্রই শুনল, পারিবারিকভাবে কখন ঠিক হলো? তাহমি রুদ্রর ধমকে একটু ভয় ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক গিলে রুদ্রর দিকে চোখাচোখি করল একবার। রুদ্রও শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শোনো, রৌদ্রের বেড পারফরমেন্স কিন্তু খুবই বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহমি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়নার তো বিষম খেল ওর কথা শুনে। কি বললো? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বললেও মনে মনে ভাবল, কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করেই ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে
খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহমি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি আহ্লাদী বলা যেতে পারে। প্রধান শহরের পাশের এক উপজেলায় খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহমির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান, দুই ভাই। বড় ভাই তারিকুলের দুটি সন্তান, ছেলে বড় সহন খান আর মেয়ে ছোট ফাইজা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহমি খান। সহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছে। ফাইজা এবার এইচএসসি পরীক্ষার্থী। তাহামি, তাহামি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, তবুও তুই ঘরে দরজা আটকে বসে আছিস? জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সে বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা। আরও কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন, কিভাবে দরজা খুলবে? তাহমিদের 3 তলা বাড়ি, দোতলায় থাকে ওরা আর 3 তলায় সহনরা, নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কি করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নম্বরে কল লাগালেন। হ্যালো ছোট মা। সহন, তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আঁচ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি-শার্ট পরে নিল। হ্যাঁ, কি হয়েছে? আমি আসবো? হ্যাঁ, তাহামি দুপুর থেকে ঘরে দরজা আটকে আছে, কোনো সারা শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। সহন আর তাহমির সম্পর্ক খুব একটা ভালো না, অবশ্য তাতে তাহমির অবদান বেশি। সবসময় সহনকে জ্বালাতন করতে না পারলে ওর শান্তি লাগে না। এই তাহমির জন্যই তো গত বছর সহনের রিলেশনশিপটা ভেঙে গেল। উফ বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। সহন ঘরে ঢুকেই সোজা তাহমির ঘরের দিকে এগোলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থেকে সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সহনের একদিন। তাহমি, এই তাহমি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহমির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা শোনে না, বিয়ে দিয়ে দেবে তাও বিয়ে করবে না, আর ঠিকমতো লেখাপড়াও না। সহন বার কয়েক ডাকাডাকির পর শেষমেশ দরজা ভেঙেই ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবুও এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে। দেখেই সহনের মেজাজ বিগড়ে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগুলো সহন, আর গিয়ে চুলগুলো ধরে দিল এক টান। ঘুমের ঘোরে এমন চুলে ব্যথা অনুভব করাই ব্যথায় আহা জাতীয় শব্দ করে উঠল তাহমি। ঘুম ঘুম চোখে উঠে বসে ভালো করে তাকাতেই দেখল সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার বসে, তাও ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগে ভাগেই ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে। এই উজবুক, তোমার চুল ধরে টেনে আছিস কেন? ছাড় বলছি। সহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্ত নিয়ে বলল তাহমি। সহন ছাড়ল না, উল্টো আর একটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে 3 তলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন?
মরার আগে বইলা মরতে পারিস না, শয়তানের খালাম্মা তুই। তাহমি নিজের চুল ছাড়াতে সহনের নাকে একটা ঘুষি মারতেই সহন টালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরতে গিয়ে তাহমির চুলগুলো ছেড়ে দেয়। তাহমি, বড় ভাই হয়ে আমি তোর এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। প্রচুর বড় তুই, সর এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি, আল্লাহ মসজিদে মিলাদ দিব কালি। সহন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহমি ছলো ছলো নয়নে বসা অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবে, তা না করে মিলাদ। তোর মতো হারামি ঘরে ঘরে থাকলে না, বাইরে আর হারামি থাকা লাগবে না। ঘর থেকে বেরিয়ে যা, শহনের বাচ্চা। সহন তাহমিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহমি সহনের হাতে একটা ছোট্টখাটো কামড় বসিয়ে দিল। ব্যথায় কুঁকড়ে গেল সহন, তবুও ছাড়ল না। যেন ওকে বসাতে না পারলে জীবন বৃথা হয়ে যাবে সহনের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়েই থাকবো। বসে থাকলে ঠিক মতো বিরহ ফিল করতে পারি না। সহন হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয়ে সন্দিহান। তাহমিকে জোর করে বসাতে চাইলে নিজেই পড়ল ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। হ্যাঁ, দেখবি জোর আছে কি না। সহন এই কথা বলে তাহমিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসালো। আমু আমু, কেন এই ছেলেটাকে ঘরে পাঠাইছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি। সহন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করেছে একটা, সব সময় অসম্মান করে। থাকবি তোর সাইয়ারার শোকে পাগল হয়ে। সহন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। मुझको इरादे दे, कस्में दे, वादे दे, मेरी दुआओं को इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों को बारिशों को मौसम के पहनाने दे, अपने करम की कर अदाए कर दे इधर भी तू निगाहें, सुन रहा है ना तू, रो रही हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रही हूँ मैं। হ্যাঁ, তুই কাঁদতে থাক, আর রুদ্র না শুনুক। আচমকা ফের সহনের কথায় টনক নড়ে উঠল তাহমির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলোকটা শুনলো কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসল। সহন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানার এক পাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহমি বুঝতে পারল ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি। এটা কোনো কথা? তুই আবার কেন আসলি ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেই জন্য, বুঝছস। তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচা মেরে বসলো সহন। এর মধ্যে তাহমির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন। সহন ওরকম বলিস না মেয়েটাকে। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়েকদিন পর পর এমন প্রেম টেম করে ডিপ্রেশনে পড়ে, আর টেনে টুনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোটো মা? ছোট আব্বু আসুক আজ। জাহানারা খান চুপ করে আছেন। কী বা বলবেন? এই ছেলেটাকে তো কম জ্বালায় না তাহমি। সহন ভাতের লোকমা তুলে তাহমিকে খাইয়ে দিচ্ছে। তাহমিও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত শহরের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহমির
এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকারবোধ, আগলে রাখা, সকল্ড পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সব কিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়, যেমনটা এখন রুদ্র তাহমির উপর অতিষ্ঠ। রুদ্র কত মেয়ে বান্ধবী যে তাহমির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আরও দুবার ব্রেকআপ হলেও তাহমি শুধরে যাওয়ার মেয়ে না। জাহানারা খান মেয়ের এইসব কাজকর্ম মোটেও পছন্দ করেন না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহমি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড় বান্দা, 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে। কিন্তু সে গুড়ে বালি, 2 মাসও কারো সাথে সম্পর্ক থাকা কষ্টকর ওর জন্য। পরন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পিছনের নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইজা ও তাহমি। ওরা 2 বোন প্রতিদিন বিকালে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা। সেখানেই এসে বসলো দুজন। তাহমির পরনে পার্পল কালারের 1 পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো মেসি বান করা, চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারেই উল্টো। ফাইজা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ, অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতেই ভালোবাসেও, যাকে বলে একেবারেই টিপটপ হয়ে থাকা। আপু দেখো, সামনে চায়ের দোকানে আজ অনেক লোকজন। ফাইজা আঙুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল। তাহমি এক নজরে দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলেই আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছা করছে না, হাতের মধ্যে নিষ্পিস করছে রে। ও মা, কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইজা। তাহমি ফিচেল হাসল, নড়ে চড়ে বসে বলল, রুদ্র আর সুনয়নার মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। ফিক করে হেসে দিল ফাইজা। আল্লাহ জানে তুমি কার ঘরের বউ হয়ে যাবে। সেই ছেলের জীবন একবারে তেজপাতা, সে বিষয়ে আমি শিওর। হাস। ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল তাহমি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতেই দেখল রুদ্রর নম্বর। অবাক হলো না তাহমি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়েই কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল। রুদ্র কি বলে সেই অপেক্ষায়। এই, তুই সেদিন কানে কানে কি বলছিলিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে চমকালো, থমকালো রুদ্র। কি বলছিস সব? এই দাও, আমি কি বলতেছিস ভাই? বুঝি তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না, মেয়ে কিন্তু যথেষ্ট সেক্সি। না হলে পারিস না শুনেই বিয়েতে না করে দিল। ফাইজা কানে আঙুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাওজুবিল্লাহ মার্কা কথা বাত্রা, ছি। তাহমি অসভ্য বেয়াদব একটা মেয়ে। তুই কি জানিস আমি পারি কি না? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এসব অভিযোগ? সেসব তো আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করছিস, রুম ডেট করিস নি, সেটা কিভাবে প্রমাণ করবে তোর নয়না সুনয়নের কাছে? তুই আসলে সাইকো আর প্রচণ্ড নির্লজ্জ একটা মেয়ে। ধুর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনেই ফ্লোরে ছুঁড়ে ফেলল। এদিকে তাহমিকে ফোন রাখতে দেখে কান থেকে আঙুল সরালো ফাইজা।
তাহমি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু এসব কি বললে তুমি? আমার একটু লজ্জা নেই? ফাইজা মুখ গোমরা করেই বলল। তাহমি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জা 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন লাগে না? সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফাইজা চুপ করে রইল, হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই ছুঁই। স্কুলের টিচার্স লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে সহন। পরনে সাদা রঙের শার্ট আর জিন্স, চুলগুলো বেশ ফ্রিজি, ক্লাসিক কাট দেওয়া। 11টা 20 থেকে ক্লাস সহনের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2 দশম শ্রেণী পড়ুয়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দোনামোনা চলছে। আহা চল না আগে গিয়ে তো বলে দেখি স্যার রাজি হন কিনা। শায়লা একটু জোর দিয়েই বলল কথাটা। আতিকা সাহস পাচ্ছে না। দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে মেয়েটা ভীষণ ভীতু, সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শায়লা আবার অন্যরকম, শ্যামবতী। শায়লা ভীষণ চঞ্চল, কথার খই ফোটে তার মুখে। না রে সাইলা, আম্মু নিজেই কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে। আতিকার কথায় শায়লা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে, তার আগে সহন দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্লাস রেখে এখানে কি? স্যারের ডাকে আটকে ওঠে আতিকা। শায়লা আতিকার হাত ধরে লাইব্রেরির দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলে, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? সহন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করেই রইল। শায়লা বলল যা বলার। শায়লার বলার কথার সারমর্ম হলো ওরা দুজন এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সহনের কাছে প্রাইভেট পড়বে। মূলত সহন বায়োলজির টিচার হলেও ইংলিশ সাবজেক্টও প্রাইভেট পড়ায়। 2টো ব্যাচ আছে, একটা ছুটির পর পরে আর একটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না, শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ায়। সহনের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর সময় নেই। আর শায়লা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি 2টো দল পড়েছে, তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। সহনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না? শায়লা হাল ছাড়ার পাত্রী না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবারও বলে, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব, রাতে বিকেলে যখনই বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এতে আপনার অসুবিধা হবে স্যার, কারণ কোথাও যেতে হবে না। সহন ফোনের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করল। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি পড়ালেখা নিয়ে এতে চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটাও কম কিসে। সহন মুচকি হেসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে। তারপর কাল থেকে রাত 8টায় পড়াতে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শায়লা প্রফুল্ল চিত্তে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। 2 বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সহন যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে
কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু, কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুড়ে এক কামড় দিয়ে চিবোতে চিবোতে শুধালো তাহমি। চুলোর উপরে বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময়টা এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপ টিপ বৃষ্টি। সহনের মা আইমান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। সহন এখনো বাসায় ফেরেনি। ভালো হয়েছে তুই এসেছিস। গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি রে। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি হলে জমে যাবে। বল। খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমন খান। তাহমিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছে, সহন তো বাসায় ফেরেনি এখনো। দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলের ঝুড়িতে রাখলো তাহমি। রূপ কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে বলেছে? দরজা খুলে আসছি। আইমান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনেই বুঝে গেল। অবশ্য বুঝবে না কেন, ছোট থেকে তো একসাথেই আছে সবাই। ফাইজা আর সহনের সব কিছুই খুব খেয়াল করে তাহমি। মেয়েটাই আসলে এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তাহমির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, যাকে বলে সিক্স সেন্স। কিরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল সহন। তাহমির হাসি হাসি মুখখানা মুহূর্তেই চুপসে গেল। সহন ভিতরে ঢুকেই নিজেই দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কতদূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন পর এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা। শয়তান ছেলে একটা। সহন কিচ্ছু বলল না। এমনিতেই ইচ্ছে করে খ্যাপানোর চেষ্টা করেছে তাহমিকে। তার উপর কিছু বললে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত সহনের। হ্যাঁ, রাগ করিস না, মজা করছি। আচ্ছা চল রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরের বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠে বলল তাহমি। সহন মুচকি হেসে ঘরের দিকে এগোলো। সাথে তাহমিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপাস করে বসল তাহমি। সহন শার্ট খুলে কাঁধের তোয়ালে ঝুলিয়ে ড্রয়ার থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহমি বসে বসে পা দোলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। হাই ধরি। আরে চকলেট। তাহমি সহনের মুখাবয়বের দিকে থেকে নজর সরিয়ে নিচের হাতের দিকে দৃষ্টিপাত করলো। চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। সহন তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি মেরে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কা মেয়ে। তুই রুদ্রের বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে সহনের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহমি। এখন বল। বললাম তুই রুদ্রর হবস্ত্রীকে কি বলেছিস? তাহমি তুই এমন কেন ভাই? তোর কি লজ্জা টজ্জা হবে না? রুমমেটের কথা বলে তুই ব্ল্যাকমেল করছিস রুদ্রকে? আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। সহন একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহমি নড়াচড়া করলো না। চুপচাপ বসে সহনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চকলেট খাওয়া শেষ করলো। সহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানলাম কিভাবে বল। ঠিক ঠিক। শোন তাহমি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়া ও যখন বিয়ে করে নিতে যাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময়, আবেগ এসব দিয়ে ভালোবাসতাম বল? সহন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল।
সরে যেতে চাইলো ওখান থেকে। তাহমি হাত ধরে থামালো। স্যার গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব, ওকে? আমি ফাইজার কাছে গেলাম। তাহমি বসা থেকে উঠে হেলে দুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সহন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকালের নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। হতাশাগ্রস্ত হয়েই বললেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দেবে তোমার গুণধর মেয়ে। যেহেতু লেখাপড়ার দিকে মন নেই, তাই যেমন তেমন লেখাপড়া করে, তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না এখন, তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো। তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল খান দম্পতি ফাহিম খান স্ত্রীকে বললেন, আমি কথা বলবো তাহমির সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দেবে তোমার গুণধর মেয়ে। জাহানারার কথায় বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে রকুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথায় সব গোবর ভর্তি। স্ত্রীর কথায় হক চকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙুল নাচিয়ে শুধালেন, এই জাহানারা, কী সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন, সহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি, বলবো আর কিছু? জাহানারার কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দাঁড়িয়ে নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা! নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীরই মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসার ঘরে সবাই নড়ে চড়ে উঠল। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এই সময় তাহমি প্রথম দিন সহনদের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরেও যায়। ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে খুলে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহমি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট বাসায় এলো বার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ, প্রাইভেট পড়বে, আসছি। তাহমি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আইমান প্রতিদিনের মতোই রাতের রান্না করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সহন নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের করে সে। আসসালামু আলাইকুম। আমরা আসলে সহন স্যারের কাছে পড়তে এসেছি। আতিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতে ইশারা করে। হ্যাঁ বুঝতে পেরেছি, ভেতরের রুমে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ার রুমে নিয়ে যাচ্ছি। শাইলা খুশিতে গদগদ হয়ে বলল। দরজা আটকে ওদেরকে দিয়ে সহনের ঘরের দিকে এগোলো ফাইজা। এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকেই তাকিয়েছিল তাহমি। শাইলাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে দুটো মেয়ে সহনের ঘরে গিয়ে বসে থাকবে, সেটাও ভালো লাগছে না তাহমির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে এই বলে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনে রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়ম মাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময়ে এখানে এসে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য। অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক, কখন তার প্রেয়সী এসে ব্যালকনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে দেখল রাত 9টা বেজে 10 মিনিট এখন।
হঠাৎ সামনের বিল্ডিংয়ের দক্ষিণ দিকের ঘরে আলো জ্বলে উঠল। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেলল এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো, কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরের লাইট অন করে দ্রুত পা চালিয়ে ব্যালকনির দিকে এগোলো। আশেপাশে নজর বুলিয়ে ল্যাম্পপোস্টের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হলো ওর। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করিয়ে ফেলেছে তাকে। সে যাকে ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু আবছা আলোতে দুজন দুজনার অবয়ব ঠিক দেখতে পাচ্ছে। এতেই যেন দুজনের শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা। সেজন্য আগন্তুক প্রায় কলেজে যাওয়ার পথে রাস্তার নির্দিষ্ট জায়গায় চিরকুট রাখত, তবুও দেখতো না ফাইজা। একদিন বাড়ির দেওয়াল টপকে লোকটা বাড়ি পিছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্যই ভয়ই পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। ঘন্টা দেড়েক পরে মাত্রই শহরের রুম থেকে বের হলো শাইলা ও আতিকা। নিচে রাস্তার ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বেরিয়ে গেল দুজন। ওরা চাওয়া মাত্রই শহরের ঘরে ঢুকলো তাহমি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে ওর। চুলগুলো মেসি বান করা, কানে ছোট অর্নামেন্টস। শহন ল্যাপটপ টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি। কি রে, এমন দৌড়ে ঘুরে ঢুকলি কেন যে? শহনের কথার কোনো উত্তর দিল না তাহমি। বুকের দুই পাশে দুই হাত রেখে পিছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল শহনকে। তাহমির এমন আচরণে চমকালো শহন। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তাহমির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শহন। তাহমির সেদিকে কোনো খেয়াল নেই। সে শহনের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়াও হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গেলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখছি ওই শায়লা মেয়েটা দুটিকে কেমন দৃষ্টিতে দেখেছে বারবার। শহন তাহমির হাত সরিয়ে নিজেই ওকে শুইয়ে দিয়ে উল্টো তাহমির হাত চেপে ধরল। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বইয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না। আমার দিকে কেউ তাকাচ্ছে না, তাকাবেও না। তুই শান্ত হ প্লিজ। শহরের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহমির। আমি ছেলেদের গিলে খাই? শহন জিহ্বায় কামড় দিয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তাহমির দিকে। কি বললো একটু আগে? ইস, পাগল কেউ খেপাই। আরে ধুর, আমি তো মজা করছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকেই আবার ঝগড়া শুরু করব। তাহমি কোনো উত্তর না দিয়ে শহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। থমকালো শহন। চিৎকার করতেও পারল না, কারণ বাসার সবাই শুনলে মান সম্মান নিয়ে টানাটানি হবে। তবে শহন চুপ করে আছে দেখে তাহমি বেশি জোরে কামড় দিল না। হঠাৎ করেই ওর মনে হলো একজন পুরুষ ওর খুব কাছে, এতটাই কাছে যে দুজনার নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাজিন হোক, শহন তো একজন পুরুষ মানুষ। তাহমি তড়িৎ গতিতে শহনকে নিজের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসল।
সহন অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে ছাড়া পেল। তো ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকেই থাকে, তোর ওপর মোটেও না। খেতে যাচ্ছি আমি। তা আমি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসলো সহন। একদিনেই এই কুরুক্ষেত্র বাঁধাল তাহমি, এরপর না জানি আরও কি কি করে। এটা ঠিক শাইলা একটু চঞ্চল, কিন্তু তাহমি যা বলছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে শহর। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহমি এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানও মাত্রই বসলেন খেতে। আইমান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকেও খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত নিয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল সহন। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজা এখানে নেই। মা ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যে খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। সহনের কথার মধ্যে তাহমির নজর গেল ওর গলার দিকে। কামড়ের দাগ না বসলেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আম্মু বড় আব্বু বসা। কোনো মতে দেখলে কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহমির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? বাড়ির দেয়াল টপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে দুটো চিঠি ফাইজার রুমের ব্যালকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্যই ভয় পেয়েছিল, কারণ ব্যালকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনেও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটনের আওয়াজে ভাবনার ছেদ ঘটল ফাইজার। সেই অপরিচিত নম্বরটা, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজা অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়ে গিয়েছে হয়তো। কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্ততভাবে শেষমেশ কলটা রিসিভ করল। সাথে সাথে ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছেন? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না, যেটুকু বলার শুধু সেটুকুই বলে। তবে ফাইজা এখন কিভাবে বলবে ওনাকে? তাকে নিয়েই তো ভাবনায় মশগুল ছিল। কিছু তো একটা বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করল। আবছা আলোতে লোকটাকে পায়চারি করতে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়েই লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কে সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে কেঁপে উঠল। আগন্তুক নিঃশব্দে মুচকি হাসল। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার সাথে কথা বলবো না, আর ব্যালকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যাস হয়ে গেছে। আজীবন অভ্যাস হয়ে থাকতে চাইলে রাখবেন। একটু নড়ে চড়ে উঠল ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমার যা দেখা ছিল দেখা হয়ে গেছে। উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো শুভরাত্রি। ফাইজা জানে এখনও চাইলেও অতিরিক্ত 1 সেকেন্ডও কলে কথা বলবে না আগন্তুক। এর মধ্যেই অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্পপোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনি কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নিভৃতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে।
আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু একটু ঝোড়ো হাওয়া। টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহমি, পরনে টপস আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে না ওর। অনেক লোকজন থাকে বাসে, বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়েকে দাঁড়িয়েছিল, পাশে দুটো মাঝবয়সী লোক। তা আমি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গিয়েছিল অবশ্য। পাস চলাকালীন হঠাৎ মেয়েটি দিকে দৃষ্টিপাত করতে আটকে ওঠে। মাঝবয়সী লোক দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজা নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্তের, সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এত অসভ্য, মেয়েটার পেছন পেছন সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তা আমি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আপা আয়সা পড়ছি তো। রিক্সাওয়ালা মামার কথায় সদ্বিদ ফিরে পেল তাহমি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামলো। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহমি ক্যাম্পাসে ঢুকতেই সালমা, আফিয়া ও সঞ্জিদা এগিয়ে এলো। বৃষ্টির মধ্যেও ওদের হাঁটাচলা করতে হবে। কি অবস্থা তোর? আফিয়া তাহমির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু একটু পানির ছিটে লেগেছে। বিন্দাস। তোদের কি খবর? শুনলাম সালমা আবার বিয়ে। তাহমির কথায় সালমা লাজুক ভঙ্গিতে মুচকি হাসল। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবের। সঞ্জিদা তাতে আরও পেয়ে বসল ওকে। আরে ঠিক শুনেছিস তুই? ফেতনিটা ওর কাজিনকে বিয়ে করবে শেষ পর্যন্ত। কাজিনকে? সঞ্জিদার কথায় হেঁচকি উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তাহমির হেঁচকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তাহমি বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল। সবাই ওর দিকে তাকিয়ে আছে। সঞ্জিদা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকে বিয়ে করছে ও। কিন্তু তাতে তুই এমন থতমতো খেয়ে গেলি কেন? তোরও কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। হুস, ছোটবেলা থেকেই ভাই ডাকতাম, যাকে তাকে বি। চুপ বেয়াদব মেয়ে। সঞ্জিদার মাথায় গাঁটটা মারল তাহমি। তাতে সবাই হেসে উঠল একসাথে। ভাই ভার্সিটির ভেতরে চল, বৃষ্টির তোপ বাড়ছে, ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু। আফিয়ার কথায় সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগোতে লাগলো। তা আমি কি করছি সেটা? এভাবে পেছন থেকে 2 হাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু। সহন কিছু বলার আগেই তাহমি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গোঙানির মতো শব্দ শুনে তাহমি ছেড়ে দিল সহনকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। সহন বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কা স্বভাব যদি না বদলাতে পারিস তবে তো দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। শহরের কথা শেষ হওয়ার আগেই তাহমি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। সহন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এক্ষুনি বুঝি কোঠর থেকে বেরিয়ে যাবে। তাহমির তাতে কিচ্ছু যায় আসছে না। সে সহনের বক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত।
আর একটু সময় করতে দাও, সরো সরো। উফ! নিজের শরীরে কেউ অবিরত ঠেলাঠেলি করায় ঘুম থেকে হকচকিয়ে উঠে বসলো তাহমি। ঘুম ঘুম চোখের সামনে তাকাতেই দেখল তার একমাত্র মা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তাহলে মা এতক্ষণ ঠেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন। কি করতে দিব? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতেই সব কিছু মনে পড়ল তাহমির। আরে সত্যি তো, বাইরে যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফটও তো কিনতে হবে। বসা থেকে হুড়মুড়িয়ে উঠে বসলো তাহমি। খোলা চুলগুলো মেসি বান করতে করতে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিল আসছি। জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমের দরজাটা আটকে ব্রাশ দিয়ে দাঁত মাজছেও। একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হত। কিন্তু এমন ভাবনা তো কখনো মনেই আসেনি। তাহলে এসব আজাইরা স্বপ্ন কেন দেখলো? সালমা তার কাজিনকে বিয়ে করবে, সেই জন্য কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতেই লিপকিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্ন ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙুল রেখে একটু হাসলো তাহমি। পরক্ষণে শহনের কথা মনে পড়াতে জোরসে একটা থাপ্পড় বসালো নিজের গালেই। এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে নিজেকে শাসিয়েও নিল। তাহামি, 6 মিনিট হতে চললো। ওয়াশরুমের ভেতর আবার ঘুমিয়ে যাস না। মায়ের ডাকে সব চিন্তাভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল ড্রেস চেঞ্জ করতে। শুক্রবারে অন্যান্য দিনের থেকে আলাদা। ছুটির দিন হওয়া সুবাদে কোনো প্যারা থাকে না শহরের। কিন্তু বিকালবেলা শাইলার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়ের বাসায় যাবে বলে শুক্রবার পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু সহন ওনার মুখের ওপর না করতে পারেনি। ভেবেছিল রাতে ছাদে পিকনিক করবে 3 জন মিলে। ফাইজাকে বললেও তাহমিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল সহন। কালকে পিকনিক করলেও বা সমস্যা কি? রাতে তো সবাই ফ্রি থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছো ওরা? বসার ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করল তাহমি। ফাইজা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা? ফাইজা একটু নড়ে চড়ে বসলো। কালকে আর আসবে না, সেই জন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা 60 মিনিট, মেয়েটা কই? ফাইজা ইশারায় তাহমিকে চুপ করতে বলল। ছাত্রলীগের আতিকাকে কেন আবার এর মধ্যে ঢুকাচ্ছে? কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। আপু, তুমি একটু চুপ করে বসো। 9টা বাজে প্রায়, একটু পর শায়লাও চলে যাবে। তখন আমরা ভাইয়ার সাথে লুডো খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধা লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহমি বসা থেকে উঠে আঙুল নেড়ে কথাগুলো বলে সোজা শহরের ঘরের দিকে এগোলো। ফাইজা দীর্ঘশ্বাস ফেলল। একা একা বসে থাকার থেকে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল। দরজার ভিতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে নিল তাহমি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বোলাতে লাগলো এবার। শায়লা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কীভাবে লাগছে? সহন থমথমে মুখে শুধালো শায়লাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। সহন বিরক্ত হচ্ছে। স্যার, আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি।
ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখেই বলল শাইলা। সহন চমকালো কিছুটা। এতটুকু মেয়ে, অথচ কি অবস্থা। সময় কাটাবি? আয়, আজ তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দিব আমি। হঠাৎ তাহমিকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে থাকতে দেখে দুজনেই চমকালো, থমকালো। সহন তো বসা থেকে উঠে আসন্ন বিপদে রাজ করতে পেরে তাহমিকে এক প্রকার জড়িয়ে ধরেই দাঁড়িয়েছে। শাইলা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে। তাহমি শোন, অনেক ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় ঘাটে জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে। এই মেয়ে। সহনের বুকে ধরাম করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘায়েল করে ফেলল তাহমি। সহন ব্যথায় ওকে ছেড়ে দিতেই শাইলার গালে এক নাগাড়ি 4টে থাপ্পড় মেরে বসল তাহমি। ঘটনার আকস্মিকতায় শাইলা গালে হাত দিয়ে থ হয়ে আছে। সহন এর মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই টুকরে কেঁদে উঠল শাইলা। চেঁচামেচি শুনে এরই মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা। ওর ভাই তাহমিকে ওরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা। ঘরে ঢুকে দ্রুত তাই শাইলার কাছে এগিয়ে গেল ও। তাহমি যথেষ্ট হয়েছে। শোন শোন, কালকে আমরা পিকনিক করবো ছাদে, তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে বুনা করবো আমি। তুই ইচ্ছা সহনের বাচ্চা। সহন তাহমিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শাইলার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শাইলা তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপনি রাখতে পারবে না বলে মনে হয়। শাইলা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা সহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাইজা তুই যা। সহন ইশারায় ফাইজাকে বোঝালো শাইলার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যতই হোক সহনের কাছে পড়তে এসেছে, ভালো মন্দ সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহমিকে এখনও পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে সহন। শাইলাকে চলে যেতে দেখে আরও ক্ষেপে গেছে ও। সহন কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু না ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে তাহমিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল সহন। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার। রাগের জন্য সহনকে ধরেনি পর্যন্ত। সহন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই শালাকে যেতে দিলি কেন ভাইয়া? ও তোর পা ছুঁয়ে দিয়েছে, তোর সেক্স করার জন্য অফার করছে। এত অসভ্য এটুকু মেয়ে। ইস, ওসব করতে চাইনি, হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। তুই সবসময় এমন ছুটে যাস কেন তাহমি? ওকে সামলাতে আমি হিমশিম খাই। কবে ভালো হবি তুই? আমি খারাপ? তাহমি সহনকে জাপটে ধরে চোখে চোখ রেখে শুধালো। সহন চুপ করে আছে। বলল এক কথা আর তাহমি বিপরীত দিকে নিচ্ছে। আবার না রাগারাগি শুরু করে। মোটেও না, তুই তো মহারানী। তাহমি এক দৃষ্টিতে সহনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি ভীষণ সুদর্শন, বিয়ে করার যোগ্য। এই লোক ছাড়া আর কে পারবে তাহমিকে সহ্য করতে? ছোটবেলা থেকে তো সহ্য করেই আসছে। না, এসব কি ভাবছে তাহমি? এসব ভেবে তাহমির রাগ গলে জল হয়ে গেল। লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে। তাহমি অবাক হলো, ওর আবার লজ্জাও আছে।
ভয়ঙ্কর ব্যাপার তো। ঠিক আছে, চল এখন খেতে যাবি। তাহমি সহনকে আলগা করে দিতেই সহনও ওকে বাহুডোর দেখে মুক্ত করে দিল। এটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কিভাবে হলো সেই নিয়ে অবাক হয়েছে সহন। তবে রাগ কমেছে, এটাই অনেক। আমি আজ বাসায় গিয়ে খাবো। কেন? ছোট আম্মুকে স্পেশাল কিছু রান্না বান্না করছে নাকি? আরে না, আজকে শুধু আলু ভর্তা, ডাল আর পুঁটি মাছ রান্না হয়েছে। তাহলে তাহলে তোমার মাথা? তাহমির মেজাজ যখন অতিরিক্ত ফুরফুরে থাকে তখনই সহনকে তুমি বলে ডাকি। তাহমি সহনকে অবাক করে দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সহন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার এই অদ্ভুত পরিবর্তন দেখে পুরাই হতবম্ব সে। সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্রোজ্জ্বল দিনে শুরু হয়েছে। দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ লোকজন। বৃষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল সকাল এতগুলা বাজার নিয়ে বাসায় ফিরেছেন তারিকুল খান। ফাইজা বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসেছে। আইমান স্বামীর জন্য চা নিয়ে এসেছে। সকালে হাঁটতে বের হয়েছিলেন তারিকুল, তারপর কি মনে করে বাজার করে নিয়ে এলেন এখন। চায়ে আর একটু চিনি দিলে কি হতো সহনের মা? আইমান মুচকি হেসে স্বামীর প্রশ্নের জবাবে বললেন, চিনি খেতে হবে না তোমাকে, ডায়াবেটিস বাঁধিয়ে বসে আছো, তার মধ্যে আবার চিনি চিনি করো। ফাইজা বাবা মায়ের কথা শুনে রান্নাঘরে বসেই হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আহ আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো, সহনের তো বিয়ে শাদী করাতে হবে এবার। সবাই বলছে ছেলের বয়স হয়েছে। কেন, তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আইমান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন। আহা, তা বলিনি তো। নিজে তো 24 বছরে বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝতে এত সময় কেন লাগলো কে জানে? আহ আইমান, ফাইজা শুনে হাসবে তো। তারিকুল কিছুটা চাপা স্বরে বললেন। আইমান বসা থেকে উঠে হেসে বললেন, এসব সবাই জানে, থাকো তুমি, নাস্তা তৈরি করতে যাচ্ছি, রাতে কথা বলবো সহনের বিষয়। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। আইমান ও তারিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরিতে বসে আছে সহন খান। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত সহন। আজকে শাইলা স্কুলে আসেনি। আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শাইলা বাসায় গিয়ে কিভাবে বিষয়টা বলে সেই নিয়ে মেয়েটার গালে তাহমির 5টা আঙুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আস্তেও তো মারতে পারতো।